সত্যের পরিক্রমায় শুনবেন কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান কৃষির কথা। প্রিয় শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, কার্তিকের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কৃষি বিষয়ক ফোন ইন লাইভ অনুষ্ঠান কৃষির কথা আয়োজনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। 1980 সালে বাংলাদেশে চাষযোগ্য জমির পরিমাণ ছিল প্রায় 70%, যা কমতে কমতে 2024 সালে আজকে এসে দাঁড়িয়েছে 59%। কিন্তু এই 40 বছরেরও বেশি সময়ের পরিক্রমায় বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণেরও অনেক বেশি। প্রিয় শ্রোতা, আমাদের দেশে যেভাবে চাষযোগ্য জমির পরিমাণ কমছে কিন্তু মানুষ বাড়ছে, সেই প্রেক্ষাপটে আমরা কিন্তু না খেয়ে নেই, আমরা কিন্তু খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এর পেছনে যাদের অবদান, বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদের নিরলস গবেষণা এবং কৃষক ভাই বোন যারা রয়েছেন, যারা নিজ হাতে ফসল ফলান, নিজ হাতে খাদ্যশস্য উৎপাদন করেন, সেই কৃষক ভাইদের ঘাম, তাদের শ্রম। যে জমিতে আগে বছর একবার চাষ করা যেত, সেই জমিতে আমরা 2বার থেকে 3বার এখন চাষ করতে পারছি। কিন্তু সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, বারবার চাষ করার ফলে মাটির উর্বরতা সেটি যেন কমে না যায়। আবার মাটির উর্বরতা রক্ষা করতে গিয়ে যেন আমরা ফসলের ফলন না কমিয়ে ফেলি, সেদিকেও খেয়াল রাখতে হবে, যেহেতু এত মানুষের খাদ্যের যোগান আমাদের দিতে হবে। তাই আধুনিক কৃষিতে যেই প্রযুক্তিগুলো বা যেই বিষয়গুলো প্রয়োগ করার মাধ্যমে আমরা একই সাথে মাটির উর্বরতাও ধরে রাখতে পারি, আবার ফলনও বাড়াতে পারি, আমাদের সেদিকে ঝুঁকতে হবে। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমরা কৃষি বিষয়ক ফোন ইন লাইভ অনুষ্ঠান কৃষির কথায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ফলন বৃদ্ধি এবং মাটির উর্বরতা রক্ষায় জীবাণু সারের ভূমিকা। এবং আজকের সময়োপযোগী এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশেষজ্ঞ আলোচক ডক্টর আতিকুর রহমান, অধ্যাপক, কৃষি রসায়ন বিভাগ, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আমি প্রথমেই বাংলাদেশ বেতার ময়মনসিংহকে ধন্যবাদ দিতে চাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কৃষক ভাইদের সাথে কিছু কথা জীবন শেয়ার করার জন্য। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ এবং আপনার কথা আমরা শুনবো। তার আগে শ্রোতা বন্ধুদের জানাতে যাচ্ছি, এই আয়োজনটি আপনি বাংলাদেশ বেতার ময়মনসিংহ FM 92.0 মেগাহার্জের পাশাপাশি বাংলাদেশ বেতার ময়মনসিংহের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে এবং শুনতে পাচ্ছেন। এছাড়াও আপনি আপনার যে কোনো প্রশ্ন স্যারের কাছে করতে পারেন বা অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজের কমেন্টে, অথবা সরাসরি ফোন করে স্যারের কাছ থেকে আপনার প্রশ্নের উত্তরটি কিন্তু আপনি জেনে নিতে পারেন। এবং স্যার, বলতে চাই আনন্দের সাথে যে এখন পর্যন্ত আমরা অনুষ্ঠান শুরু করার আগেই কিন্তু অলরেডি 14-15টি মিস কল চলে এসেছে আমাদের কাছে। শ্রোতারা আগে থেকেই ফোন করছেন। শ্রোতাদের জন্য ফোন নাম্বারটি বলে দিতে চাই, 013-08-03-6189, 013-0803-6189। এই নাম্বারে আপনি আমাদেরকে ফোন করতে পারেন এবং অনুষ্ঠানের মাঝে মাঝে আমরা আপনাদের ফোন নিতে থাকব। স্যার, দেরি না করে আপনার কাছে যাই এবং আমাদের কৃষক ভাই বোনেরা যারা সরাসরি আমাদের আয়োজন শুনছেন, তারাও কিন্তু আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুরুতে আসি স্যার, জীবাণু সার নাম শুনলে একটু কেমন যেন লাগে, যে জীবাণু মানে আমি কি আমার ক্ষেতের মধ্যে জীবাণু প্রয়োগ করব নাকি? তো একটু ভয় কাজ করে আমাদের কৃষক ভাইদের মধ্যে। আপনি যদি স্যার একটু বুঝিয়ে বলতেন যে জীবাণু সার বলতে আমরা আসলে কি বুঝি। আসলে জীবাণু সার বলতে আমরা যেটা বুঝি, যে মাটিতে অনেক ধরনের অতি ক্ষুদ্র প্রাণী থাকে যেগুলোকে আমরা খালি চোখে দেখি না, কিন্তু যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাক্টিনোমাইসিটিস, বিভিন্ন ক্ষুদ্র প্রাণী যেগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু এই ধরনের অতি ক্ষুদ্র প্রাণীগুলো আমাদের কৃষিকে সহায়তা করে। এবং জীবাণু সার হল এই যে উপকারী যে সমস্ত অণুজীব আছে বা ক্ষুদ্র প্রাণী আছে, সেগুলোকে ব্যবহার করে যখন আমরা সার তৈরি করি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য, সেগুলোকেই আসলে জীবাণু সার বলা হয়। জি স্যার, খুব সুন্দর করে বলছিলেন। আসলে জীবাণু সার ক্ষতিকর কোনো কিছু নয়, বা জীবাণু সার মানেই জীবাণু নয়, বরং
আমাদের মাটিতে যে অণুজীবগুলো রয়েছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এই বিষয়গুলো আপনারা জানেন যে এই অণুজীবগুলোকে ব্যবহার করে যে সার আমরা ব্যবহার করি এবং যেটি মাটিতে দ্রুত পচনশীল এবং সহজে মিশে যায়, ফলে গাছের যে উপকারী দিকগুলো আমরা পেতে পারি। স্যার, কি কি উপকারী দিক আমাদের আছে বা কেন আমরা জীবাণুসার ব্যবহার করব? আসলে আপনারা জানেন যে সারা পৃথিবীর সাথে সাথে আমাদের দেশেরও জনসংখ্যা বাড়ছে, এবং এই যে অতিরিক্ত জনসংখ্যা বাড়ছে, এই জনসংখ্যা খাদ্য উৎপাদনের জন্য আমরা বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল ফসলের চাষ করি, এবং উচ্চ ফলনশীল ফসলের কাঙ্ক্ষিত পরিমাণে ফলন পাওয়ার জন্য আমাদেরকে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করতে হয়, যেগুলো অনেক সময় পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এবং কৃষি বিজ্ঞানীরা বিভিন্নভাবে চেষ্টা করছেন কিভাবে কম পরিমাণে সার ও কীটনাশক ব্যবহার করে আসলে কাঙ্ক্ষিত পরিমাণে ফলন পাওয়া যায়। এবং এক্ষেত্রে বিজ্ঞানীরা জীবাণু সার ব্যবহারের প্রতি আগ্রহ দেখিয়েছেন, যেহেতু এগুলোকে আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা সংগ্রহ করি এবং সেই জীবাণুগুলো দ্বারাই আমরা সার তৈরি করি, ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হবে, তেমনি কম পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে আমরা কাঙ্ক্ষিত পরিমাণে ফলন পেতে পারি। জি স্যার, খুব সুন্দর করে বলছিলেন। আসলে আমরা কাঙ্ক্ষিত ফলন যেভাবে পেতে পারি এবং পরিবেশের যে ভারসাম্য সেটি রক্ষা পাবে, সে কারণেই কিন্তু আমরা জীবাণু সার এটি ব্যবহার করতে পারি। তো স্যার, যে বিষয়গুলো আমরা জানছিলাম যে এই জীবাণু সার, তার আগে স্যার আমরা একটা ফোন কল পেয়েছি। আচ্ছা, ফোন কলে যাওয়ার আগেই আমরা স্যার যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই যে ফলন বৃদ্ধি এবং মাটির উর্বরতা রক্ষায় জীবাণু সার, এক্ষেত্রে স্যার ফলন বৃদ্ধি এবং মাটির উর্বরতা রক্ষায় জীবাণু সার কিভাবে কাজ করে থাকে, এই বিষয়টা সংক্ষেপে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে জীবাণু সার যখন আমরা ফসল উৎপাদনে ব্যবহার করি, এগুলো ফসলের যে পুষ্টি উপাদান, এই পুষ্টি উপাদানকে ফসলের জন্য সহজলভ্য করে তোলে। একটা উদাহরণ দেই, যেমন ডাল জাতীয় ফসলে আমাদেরকে ইউরিয়া সার ব্যবহার কম করতে হয়, কারণ ডাল জাতীয় ফসলে আমরা যখন জীবাণু সার ব্যবহার করি তখন 20-30% জীবাণু সার কম ব্যবহার করেও আমরা 20-40% ফলন বেশি পেতে পারি। এটা হলো ইউরিয়া সার কম ব্যবহার করতে। আবার অনেক ধরনের জীবাণু সার আছে যেগুলো মাটিতে যে ফসফরাস থাকে সেগুলোকে ফসলের জন্য সহজলভ্য করে তোলে, সেগুলোকে আমরা ফসফরাস জনিত জীবাণু সার বা অণুজীব সার বলি। আবার আরেক ধরনের জীবাণু সার আছে যেগুলো ফসলের মূলের পৃষ্ঠকে সম্প্রসারিত করে তোলে, ফলে দূরবর্তী গাছের গোড়া থেকে দূরবর্তী স্থানে যে পুষ্টি উপাদানগুলো থাকে সেগুলো গাছ কিন্তু সংগ্রহ করতে পারে। মাইক্রোরাইজা জাতীয় জীবাণু সার বলা হয় সেগুলো। আচ্ছা স্যার, আমাদের কাছে একটা ফোন এসেছে, আমরা ফোনটা নিয়ে দেখি। জি প্রিয় শ্রোতা, কে আছেন, কোথা থেকে আছেন আমাদের সাথে? জি ওয়ালাইকুম সালাম। জি জি বলুন। অনুজীব সার ব্যবহার করবো এই বিষয়টি জানতে চাইছিলাম। জি প্রিয় শ্রোতা, আপনাকে অনেক ধন্যবাদ। যুক্ত থাকুন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। এবং স্যার কিন্তু সেই বিষয়টি বলছিলেন যে ডাল জাতীয় ফসলে কিভাবে আসলে মাটির উর্বরতা রক্ষা এবং ফলন বৃদ্ধিতে এটি কাজ করে। স্যার, আসলে ডাল জাতীয় ফসলে আমরা জানি যে ফসলের গুণগত মান বৃদ্ধির জন্য ডাল জাতীয় ফসল প্রোটিন সরবরাহ করে আমাদেরকে, আমিষ সরবরাহ করে, এবং আমিষের একটা অন্যতম প্রধান উপাদান হলো নাইট্রোজেন। এখন মাটিতে যে সমস্ত আমরা জীবাণুসার ডাল জাতীয় ফসল যদি ব্যবহার করি, সেগুলো বাতাসে যে নাইট্রোজেন থাকে সেগুলোকে গাছে সংবদ্ধ করতে পারে, এবং যার ফলে আমাদেরকে ইউরিয়া সার কম ব্যবহার করতে হয়। এবং দেখা গেছে যে 20-40% বেশি ফলন আমরা পেতে পারি। ফলে যেহেতু আমরা কম পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করি, একদিকে যেরকম আমাদের সারের পিছনে খরচ কম হবে, অন্যদিকে আমাদের ফলনও বৃদ্ধি পায়। এবং আরেকটি কথা না বললেই নয় যে জীবাণু সার অত্যন্ত সাশ্রয়ী একটি কৃষি উপকরণ, যেগুলো খুবই কম ব্যয়বহুল, মোটেই ব্যয়বহুল নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার কিন্তু খুব সহজেই বিষয়গুলো বলছিলেন যে কৃষক ভাইরা কিন্তু বুঝতে পারছেন যে আমাদের যে গাছ বা যে ফসল বা যেটাই আমরা চাষাবাদ করি না কেন, সেটার
যে খাদ্য সেটি কিন্তু সে নিয়ে থাকে শিকড় থেকে, এবং আমরা যদি রাসায়নিক সারের বদলে জীবাণু সার ব্যবহার করি, সেই শিকড়টি কিন্তু বড় হয় এবং মাটির ভেতরে অনেক দূরবর্তী অঞ্চল পর্যন্ত যায় এবং অনেক দূর থেকে বেশি পরিমাণে খাবার গ্রহণ করতে পারে। স্যার আমি ঠিক বললাম তো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এছাড়াও আরো কিছু উপকারিতা আছে জীবাণু সার ব্যবহারের ফসলের ফলন বৃদ্ধিতে। যেমন এই যে জীবাণু সারগুলো আছে, এগুলো কিন্তু গাছের রোগ প্রতিরোধেও সাহায্য করে। যে ক্ষতিকর জীবাণু যেগুলো থাকে মাটিতে বসবাসকারী ক্ষতিকর জীবাণু, সেগুলোর সাথে পুষ্টি উপাদানের জন্য প্রতিযোগিতা করে, ফলে যে রোগ জীবাণুগুলো সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে না, তাদের বৃদ্ধি ব্যাহত হয়, বংশবিস্তার ব্যাহত হয়। এভাবে গাছের রোগ প্রতিরোধেও কিন্তু জীবাণু সারগুলো আমাদেরকে হেল্প করে। এছাড়াও প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য জীবাণু সারগুলো আমাদেরকে সাহায্য করে। যেমন লবণাক্ততা, খরা, উচ্চ তাপমাত্রা, এই সকল প্রতিকূল পরিবেশেও কিন্তু জীবাণু সারগুলো আমাদেরকে সহায়তা করে টিকে থাকার জন্য। ফলে জীবাণু সারের বহুবিধ উপকারিতা আছে, যাতে আমরা কম পরিমাণে সার ব্যবহার করে কম খরচে কাঙ্ক্ষিত মাত্রার ফলন পেতে পারি। স্যার অনেক সুন্দর করে বলছিলেন, এবং আরো কিছু বিষয় কিন্তু আমরা জানতে পারলাম যে লবণাক্ততা, খরা, উচ্চ তাপমাত্রা, আরো অনেকগুলো বিষয় থেকেই কিন্তু আমাদের ফসলকে রক্ষা করে জীবাণু সার। শুধুমাত্র যে ফলন বৃদ্ধি পাচ্ছে, মাটির উর্বরতা রক্ষা পাচ্ছে, এবং তার পাশাপাশি আরো অনেক গুণাবলী কিন্তু রয়েছে, এবং মাটির যে জীবাণুগুলো রয়েছে সেই জীবাণুগুলো ধ্বংস করতে সাহায্য করে, যাতে করে যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেগুলো জীবাণু না নিয়ে নিতে পারে, ফসল যেন পুরোটা নেয় এবং ভালোভাবে ফলন হয়। স্যার এত উপকারিতা যে জীবাণু সারের রয়েছে, কৃষক ভাইরা তো মনে করতে পারে যে এটা কি আসলে কতটুকু ব্যয়বহুল, এটা কি আমার উৎপাদন খরচ বেড়ে যাবে, তাতে তো আদতে লাভ হবে না। আসলে জীবাণু সার একটি সাশ্রয়ী কৃষি উপকরণ। একটু আগে আমি বলছিলাম যে এই কৃষি উপকরণগুলো খুবই সাশ্রয়ী, এবং যার ফলে আমাদেরকে এই জীবাণু সার ব্যবহার করলে সার কম পরিমাণে ব্যবহার, একটু আগে আমি বলছিলাম যে টিএসপি বা ডিএপি কম ব্যবহার করতে হয়, ইউরিয়া কম ব্যবহার করতে হয়। তাছাড়া রোগ জীবাণুর সাথে যেহেতু প্রতিযোগিতা করার মাধ্যমে তাদের গ্রোথ বৃদ্ধিকে কমিয়ে দেয়, ফলে আমাদেরকে কীটনাশকও কম ব্যবহার করতে হয়। ফলে জীবাণু সার একদিকে সাশ্রয়ী, অন্যদিকে অন্যান্য কৃষি উপকরণ, রাসায়নিক সার এবং কীটনাশকও কম ব্যবহার করে। ফলে এটি একটি, আমি বলবো যে জীবাণু সার ব্যবহার করলে কৃষি উৎপাদন খরচ কিছুটা কমে। জি স্যার, স্যার খুব চমৎকার ভাবে বলছিলেন। স্যার আরো একটা ফোন আমরা কিন্তু নিয়ে নিতে পারি? আচ্ছা, আমরা হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়েছি। প্রিয় শ্রোতা, আপনারা কিন্তু ফোন করতে পারেন আমাদেরকে 013080361889 এই নাম্বারে। আমরা কিন্তু আছি, এবং স্যার আপনাদের সকল প্রশ্ন শুনবেন এবং সেই অনুযায়ী প্রশ্নের উত্তর দেবেন। জি, আমরা হয়তো ফোনটা আরো একবার পেয়েছি। জি, প্রিয় শ্রোতা, কে আছেন আমাদের সাথে? জি জি, বলুন প্রিয় শ্রোতা। শুভ সন্ধ্যা। জি জি জি, শুভ সন্ধ্যা আপনাকে। বিষয়ভিত্তিক। জি, আমি ভালো আছি। আজকের বিষয় নিয়ে স্যারের কাছে আপনার কোনো প্রশ্ন আছে কি? স্যারের কাছে প্রশ্ন হচ্ছে, স্যারের কাছে জানতে চাচ্ছিলাম সাধারণ কৃষকরা যারা আছে তারা কিভাবে বুঝতে পারবে মাটিতে মানে অণুজীবের পরিমাণটা, এটা পরীক্ষা করতে পারবে তারা কিভাবে? স্যার যদি বলতে খুব খুশি হতাম। জি জি, প্রিয় শ্রোতা, আপনাকে অনেক ধন্যবাদ। যুক্ত থাকুন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। স্যার আমাদের শ্রোতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনার আলোচনা তারা যে মনোযোগ দিয়ে শুনছেন সেটি বোঝা যাচ্ছে। তারা এই বিষয়ে এখন সন্দিহান বা একটু চিন্তিত যে তার জমিতে অণুজীবের পরিমাণটা আসলে কত, এবং এই বিষয়টা তিনি আসলে জানতে চাচ্ছেন কিভাবে তিনি পরীক্ষা করবেন। আসলে মাটিতে যখন আমরা অণুজীবের পরিমাণ নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে। সাধারণত আমরা গবেষণাগারে এগুলো যদি আমাদের কাছে মাটি পাঠানো হয়, তাহলে আমরা সেখান থেকে পরীক্ষা করে দেখতে পারি যে মাটিতে আসলে আমাদের যে উপকারী জীবাণুর সংখ্যা, অণুজীবের সংখ্যা কেমন আছে, এবং কোন কোন ধরনের অণুজীব আছে, উপকারী অণুজীব আছে। যে এই আমাদের যে মাটিতে, জমির মাটিতে কি নাইট্রোজেন জাতীয় অণুজীব আছে, নাকি ফসফরাস বা ডিপি কম ব্যবহার করতে হবে, এই ধরনের অণুজীবের পরিমাণ আছে, অথবা জিঙ্ক এবং আয়রন, লৌহ সরবরাহকারী অণুজীব আছে কিনা, সেগুলো আমরা সহজেই আমাদের গবেষণাগারে আমরা সেগুলো পরীক্ষা করতে পারি, এবং সেই অনুযায়ী আমরা সেগুলোকে আরো অধিক সংখ্যায় মাটিতে প্রয়োগ করতে পারি যদি প্রয়োজন হয় আমাদের। জি স্যার, আমরা আরো একটা ফোন নিতে পারি। জি, প্রিয় শ্রোতা, কে আছেন আমাদের সাথে?
জি, ওয়ালাইকুম সালাম। জি সরকার সাহেব, আমি হাসিবুল ইসলাম শান্ত জলঢাকা নীলফামারী থেকে বলছিলাম। জি, প্রিয় শ্রোতা। জি, আজকের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সহায়োপযোগী। আমি শুরু থেকে শুনছি উপস্থাপনা এবং স্যারকে অনেক ধন্যবাদ। তবে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে জীবাণু সার আসলে হাতে তৈরি করা যাবে কিনা? জি, প্রিয় শ্রোতা, আপনাকে অনেক ধন্যবাদ। যুক্ত থাকুন আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে। জি স্যার, এই বিষয়টিতে আসবো, তবে তার আগে আপনি যে বিষয়গুলো বলছিলেন যে এটি ব্যয়বহুল কিনা, এবং স্যার কিন্তু আমাদের যে দুশ্চিন্তা আছে সেটি থেকে আমাদের মুক্ত করেছেন যে এটি অনেক সাশ্রয়ী, এবং এটি আমাদের আসলে উৎপাদন খরচ তো বাড়াবেই না, বরং অনেক বেশি কমাবে। স্যার, দর্শকের প্রশ্নে যাওয়ার আগে আপনাকে আরেকটু জিজ্ঞাসা করতে চাই যে একটু আগে আরেকজন শ্রোতা আমাদেরকে ফোন করেছিলেন, তিনি ডাল জাতীয় ফসলে ব্যবহার করার কথা বলেছেন জীবাণু সার। সেক্ষেত্রে জীবাণু সার কি শুধু মানে আমি ডাল জাতীয় ফসলে ব্যবহার করব, নাকি সব ফসলেই আমি ব্যবহার করতে পারবো? ধন্যবাদ আপনাদেরকে। আসলে জীবাণু সার আমরা প্রাথমিকভাবে এটি ডাল জাতীয় ফসলের জন্যই বেশি ব্যবহৃত হতো, কিন্তু এখন আমরা গবেষণা করেছি, দেখেছি যে শুধুমাত্র ডাল জাতীয় ফসল না, আমাদের যে প্রধান খাদ্যশস্যগুলো ধান, গম, ভুট্টা, এই ধরনের এবং বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদনও সফলভাবে জীবাণু সার ব্যবহার করা যায়। এবং সেখানেও আমরা যদি জীবাণু সার ব্যবহার করি, আমাদের রাসায়নিক সার এবং কীটনাশকের পরিমাণ কম ব্যবহার করতে হয়, যার ফলে কি আমাদের খরচ সাশ্রয় হয়, কম খরচে আমরা কাঙ্ক্ষিত ফল পেতে পারি জীবাণু সার ব্যবহারে। জি স্যার, খুব চমৎকারভাবে বলছিলেন। আমরা কিন্তু কম বেশি সব ফসলেই এটি ব্যবহার করতে পারি। আগে যে ধারণা ছিল যে শুধুমাত্র ডাল জাতীয় ফসলেই আপনি এটি ব্যবহার করতে পারেন, সেটি কিন্তু পুরোপুরি সঠিক নয়। প্রিয় শ্রোতা, আপনারা কিন্তু যে কোনো ফসলে এটি ব্যবহার করতে পারেন, এবং স্যার যেরকমটি বলছিলেন যে কোন ধরনের অণুজীব আপনার জমিতে বেশি আছে, নাইট্রোজেন, ফসফরাস বা কোন ধরনের, সেই অনুযায়ী আপনাকে কিন্তু একটি জীবাণু সার সেটি নিয়ে আপনাকে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রেই কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেতে পারেন। স্যার, একজন শ্রোতা আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে জীবাণু সার এটি আমরা কি ঘরে তৈরি করতে পারবো কিনা? জীবাণু সার আসলে আমরা যদি ঘরে তৈরি করতে যাই, তাহলে আমি আগেই বলেছি যে মাটিতে বা হলো গাছের শিকড়ে উপকারী এবং অপকারী ব্যাকটেরিয়া দুটোই আছে। এখন আমরা যখন জীবাণু সার তৈরি করি গবেষণাগার মাধ্যমে, তখন আমরা শুধুমাত্র উপকারী ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা বাড়িয়ে গাছে প্রয়োগ করি, যাতে হলো গাছে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়, ফলে অপকারী ব্যাকটেরিয়াগুলো তাদের সাথে প্রতিযোগিতায় পেরে ওঠে না। ফলে কিন্তু যদি কৃষকরা ব্যবহারের জন্য জীবাণু সার, যেমন বাজার থেকে হয়তো কৃষকেরা অল্প পরিমাণ জীবাণু সার নিলেন, এটাকে পরিমাণ খুব সহজেই কৃষকরা নিজেদের বাড়িতে হাতে বাড়িয়ে নিতে পারেন, যে হয়তো 10 লিটার পানির জন্য 1 গ্রাম জীবাণু সার দিয়ে উনি ওনার কাঙ্ক্ষিত পরিমাণে জীবাণু সার তৈরি করতে পারেন, যাতে বেশি পরিমাণ জমিতে প্রয়োগ করতে পারেন। জি স্যার, স্যার খুব চমৎকারভাবে বলছিলেন। তাহলে আমরা এগুলো বিভিন্ন দোকান থেকে আমরা এগুলো কিনে নিতে পারি? আমরা দোকান থেকে এগুলো আমরা সংগ্রহ করতে পারি। স্যার, আমরা অনেক বেশি প্রশ্ন নিতে চাচ্ছি, আরো একজন শ্রোতার কাছে আমরা একটু যেতে চাই। প্রতিনিয়ত আমাদের ফোন আসছে। জি, প্রিয় শ্রোতা, কে আছেন আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি জি জি, বলুন প্রিয় শ্রোতা। সারটা মানে কি? জি, প্রিয় শ্রোতা, কি বলছিলেন? বলতেছি মানে জীবাণু সারটা মানে কি? জি জি জি, প্রিয় শ্রোতা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি, এবং অনুষ্ঠান শুনতে শুনতেই আপনি আপনার প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তরটি কিন্তু আপনি পেয়ে যাবেন। স্যার, আমরা যে বিষয়টি নিয়েছিলাম যে জীবাণু সার হাতে তৈরি করাটা ঠিক হবে না, আমরা আরো একটি প্রশ্ন নিয়ে নিতে পারি। আচ্ছা, আমরা এবার হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়েছি কোনো কারণে। জি, প্রিয় শ্রোতা, আপনারা চেষ্টা করতে থাকুন। প্রতিনিয়তই কিন্তু আমাদের কাছে ফোন আসছে, আমরা খুব অল্প ফোনই কিন্তু আমরা ধরতে পারছি, এবং আমাদের সাথে যে শ্রোতারা বাংলাদেশ বেতার ময়মনসিংহের ফেসবুক পেজে যুক্ত আছেন, দেখে নেব কারা কারা যুক্ত আছেন আমাদের সাথে। হাসিবুল ইসলাম যুক্ত আছেন আমাদের সাথে, জানতে চেয়েছেন জীবাণু সার প্রতি শতকে কত কেজি করে দিতে হবে এই বিষয়টি। জি, আমরা আসবো এই বিষয়ে। কামাল উদ্দিন আছেন বনগ্রাম নান্দাইল ময়মনসিংহ থেকে। প্রবীর মিত্র শীল যুক্ত আছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে। জান্নাতুল সোমা যুক্ত আছেন। নুসাইফা হাসান যুক্ত আছেন আমাদের সাথে। নাই সুই মং মার্মা, তিনি বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন।
হাসিবুল ইসলাম যুক্ত আছেন আমাদের সাথে, আছেন শেখ ফরিদ পঞ্চগড় থেকে যুক্ত আছেন, বিপুল মিয়া জামালপুর থেকে দেখছেন আমাদেরকে, আরিফুল ইসলাম আরিফ তিনি গফরগাঁও ময়মনসিংহ থেকে যুক্ত আছেন, টি কে লিজা যুক্ত আছেন আমাদের সাথে, ইমরান মুন্সি, রেজা করিম হবিগঞ্জ থেকে যুক্ত আছেন। এছাড়াও আমাদের সাথে আরও অনেকে যুক্ত আছেন। প্রিয় শ্রোতা, আপনারা কমেন্ট করতে থাকুন এবং আমাদেরকে ফোন করতে থাকুন। আমরা কিন্তু আপনাদের জন্যই আছি এবং আমরা শুনতে চাই আপনাদের কথা। প্রিয় শ্রোতা, আমাদের সাথে কে আছেন? কথা বলছিলাম মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ ফাতেমানগর 30 সাল ময়মনসিংহ থেকে। জি জি, বলুন প্রিয় শ্রোতা। তারের কাছে জানতে চাচ্ছিলাম জীবাণু সার কি সকল ফসলে প্রয়োগ করতে পারবো কিনা, না এটা প্রকার বেতা সেই ফসলে দেওয়া যাবে না, বা অন্য কোন কোন ফসলে ব্যবহার করতে পারবো, এই বিষয়ে তারের কাছে জানতে চাচ্ছিলাম। জি জি, প্রিয় শ্রোতা, আপনাকে অনেক ধন্যবাদ, যুক্ত থাকুন আমাদের সাথে। স্যার, এই বিষয়টি কিন্তু ইতোমধ্যেই একবার উত্তর করেছেন যে শুধুমাত্র ডাল জাতীয় ফসলে যে প্রয়োগ করা যায় এরকম একটি ধারণা আছে, কিন্তু আমরা কিন্তু গবেষণাগারে পরীক্ষা করে দেখেছি যে ধান থেকে শুরু করে আরো অন্যান্য ফসলেও কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। স্যার, আমরা এবার অনেকগুলো কমেন্ট পড়লাম, তাদের মন্তব্য পড়লাম, অনেকগুলো ফোন কল আমরা নিলাম। আরেকটু আমরা আলোচনাটা আগাতে চাচ্ছি। সেক্ষেত্রে স্যার, আমরা দোকান থেকেই যেহেতু আমরা জানতে পারলাম যে এটি ঘরে তৈরি করা ঠিক হবে না, কারণ সেক্ষেত্রে আমরা কোনটি উপকারী ব্যাকটেরিয়া কোনটি অপকারী ব্যাকটেরিয়া এটি আমরা যাচাই করতে পারবো না। এক্ষেত্রে আমাদের দোকান থেকে নেওয়াটাই ভালো হবে। সেক্ষেত্রে স্যার, প্রয়োগের আগে, ব্যবহারের আগে এটি সংরক্ষণের কোনো নিয়মাবলী আছে কিনা? সংরক্ষণের নিয়মাবলী আসলে প্রচলিত সংরক্ষণ নিয়মাবলী যেরকম ভাবে আমরা কীটনাশক বা রাসায়নিক সার সংরক্ষণ করি, যে শুষ্ক স্থানে এবং হলো আলোমুক্ত স্থানে আমরা সেগুলো সংরক্ষণ রুম টেম্পারেচারে বা কক্ষের যে তাপমাত্রা, সাধারণ তাপমাত্রায় সেগুলো সংরক্ষণ করা যায় এবং দীর্ঘদিন সেগুলোর মান ভালো থাকে। জি স্যার, স্যার চমৎকারভাবে বলছিলেন। এবং আরো একজন শ্রোতা আমাদের কাছে জানতে চেয়েছেন যে কত শতক কে কত কি পরিমাণে এটি আমরা প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে স্যার, এটির প্রয়োগ এবং ব্যবহার বিধি সম্পর্কে আসলে আমি জীবাণু সারটা নেওয়ার পরে কিভাবে সেটা প্রয়োগ করব এই বিষয়ে স্যার যদি। ধন্যবাদ আপনাকে। জীবাণু সার আসলে অনেকগুলো ভাবে প্রয়োগ করা যায়, সেটা আমাদের ফসলের উপর নির্ভর করে কোন ধরনের ফসলে প্রয়োগ করব। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, যেমন আমাদের কৃষক ভাইয়েরা ধান চাষের জন্য যে বীজতলায় বীজ বপন করেন, সেখানে আমরা এবং চারা রোপণ করেন, আমরা দুইভাবে জীবাণু সার প্রয়োগ করতে পারি। যেমন কৃষক ভাইয়েরা ধান বীজ ফসলকে সরবরাহ করতে থাকবে, ফসল বৃদ্ধি পাবে। আবার যদি আমরা চারা রোপণ করতে যাই, সেক্ষেত্রে আমরা চারা রোপণের আগে চারার গোড়াগুলো জীবাণু শ্বাস মিশ্রিত পানিতে যখন ভিজে রাখবো, তখন শিকড় দিয়ে পানির সাথে জীবাণুগুলো উদ্ভিদের শরীরে প্রবেশ করবে এবং রুটের সাথে চারার শিকড়ের সাথে লেগে থাকবে। সেক্ষেত্রেও কিন্তু ফসলে প্রয়োগ করা যায়। অন্যদিকে আমরা কিন্তু সেচের পানির সাথেও জীবাণু সার প্রয়োগ করতে পারি। একটু আগে যেভাবে বলছিলাম যে আমরা আমাদের জীবাণু সারের পরিমাণটা বাড়িয়ে নিয়ে সেচের পানির সাথে আমরা প্রয়োগ করতে পারি। পাতাতে স্প্রের মাধ্যমেও প্রয়োগ করা সম্ভব জীবাণু সার। তাহলে আমরা দেখলাম যে আসলে বিভিন্নভাবেই প্রয়োগ করা যায় এবং খুব অল্প পরিমাণেই লাগে। জি স্যার, আমরা আরো একটি ফোন নিয়ে নিতে পারি। জি, প্রিয় শ্রোতা, কে আছেন আমাদের সাথে? ময়মনসিংহ থেকে বলছি। জি জি, প্রিয় শ্রোতা, আপনার নাম বলে প্রশ্নটি করুন। সারটা মানে কি? জি জি, প্রিয় শ্রোতা, আপনাকে অনেক ধন্যবাদ। জীবাণু সার যে গাছের বা জমির যে অণুজীবগুলো রয়েছে সেই অণুজীবগুলোকে ব্যবহার করে, উপকারী যে অণুজীবগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করে আমরা মাটিতে প্রয়োগ করতে পারি এবং যার ফলে আমাদের ফলন বৃদ্ধি পায় এবং আমাদের মাটির উর্বরতা রক্ষা পায়। জি, প্রিয় শ্রোতা, কে আছেন আমাদের সাথে? জি, ওয়ালাইকুম সালাম, নাম বলে প্রশ্নটি করুন। কথা বলছিলাম মেহেদী হাসান মামুন, দৌলতপুর মানিকগঞ্জ থেকে। জি, প্রিয় শ্রোতা, প্রশ্ন হলো, আমরা জীবাণু সার ব্যবহার না করে যদি অন্য কোনো সার ব্যবহার করি, এর বদলে কোন সার ব্যবহার করতে পারবো সে বিষয়ে জানতে চাই। জি, অনেক অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা, আমাদের সাথেই যুক্ত থাকুন। প্রিয় শ্রোতা, আমরা আছি আপনাদের সাথে এবং আপনারাও যুক্ত আছেন আমাদের সাথে বাংলাদেশ বেতার ময়মনসিংহে কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষির কথা আয়োজনে, এবং আমাদের সাথে যুক্ত আছেন হাসিবুল ইসলাম, কামাল উদ্দিন সহ আরো অনেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং আপনারা প্রশ্নও করছেন। আরো অনেক কিছু জানবো স্যারের থেকে। তবে এ পর্যায়ে আমরা শুনবো একটি গান। এবারে শুনবো কৃষি বিষয়ক গান, কাস্তে হাতে মাঠের কৃষক, শিল্পী মানসী সাধুর কণ্ঠে।
মাঠের পথে চলেছে কিষান, গলায় গান কাটবে ধান, এলো যে অঘ্রাণ। হে কাস্তে হাতে মাঠের পথে চলেছে কিষান, গলায় গান কাটবে ধান, এলো যে অঘ্রাণ। চোখে মুখে স্বপ্ন আশা, মনে বাঁধে বাসা, আসবে ঘরে জীবন সাথী, মিলবে ভালোবাসা। চোখে মুখে স্বপ্ন আশা, মনে বাঁধে বাসা, আসবে ঘরে জীবন সাথী, মিলবে ভালোবাসা। বধুর হাতে থাকবে মিশে নবান্নের ঘ্রাণ, গলায় গান কাটবে ধান, এলো যে অঘ্রাণ। কাস্তে হাতে মাঠের পথে চলেছে কিষান, গলায় গান কাটবে ধান, এলো যে অঘ্রাণ। হে কাস্তে হাতে মাঠের পথে চলেছে কিষান, গলায় গান কাটবে ধান, এলো যে অঘ্রাণ। কাজের ফাঁকে পুরে মুখে শানকে ভরা ভাত, মনের সুখে ক্ষেতের আলে ধরে মোনাজাত। কাজের ফাঁকে পুরে মুখে শানকে ভরা ভাত, মনের সুখে ক্ষেতের আলে ধরে মোনাজাত। বোঝা কাঁধে বাড়ি ফিরে ভরবে গোলায় ধান। প্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম গান, কৃষি বিষয়ক গান, কাস্তে হাতে মাঠের কৃষক। আমরা আছি কৃষি বিষয়ক ফোন ইন লাইভ অনুষ্ঠান কৃষির কথায়। আলোচনা করছি ফলন বৃদ্ধি এবং মাটির উর্বরতা রক্ষায় জীবাণু সারের ভূমিকা নিয়ে, এবং আমাদের সাথে আছেন ডক্টর আতিকুর রহমান, অধ্যাপক, কৃষি রসায়ন বিভাগ, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। স্যারের সাথে আলোচনা করছিলাম এবং অনেকগুলো বিষয় নিয়ে আমরা জেনেছি জীবাণু সার কি, জীবাণু সারের উপকারিতা এবং কিভাবে এটি কাজ করে, সব ফসলেই কি ব্যবহার করা যায় কিনা, এটি কি আসলে উৎপাদন খরচ বাড়ায় নাকি কমায়, এবং কি কি উপকারী দিক রয়েছে, লবণাক্ততা, খরা, উচ্চ তাপমাত্রা সহ বিভিন্ন ক্ষেত্রে এটি কার্যকরী কিনা, এই বিষয়গুলো জানছিলাম। এবং বিরতিতে যাওয়ার আগে স্যারের কাছ থেকে শেষ যে বিষয়টি জানছিলাম যে এটি আসলে প্রয়োগ এবং ব্যবহার বিধি নিয়ে স্যার আমাদের যে বিষয়টি জানালেন যে আমরা আসলে তিনভাবে এটি প্রয়োগ করতে পারি। আমরা বীজের সাথে কিন্তু এটি ভিজিয়ে রাখতে পারি পানি মিশিয়ে, যাতে করে এটি বীজের মাধ্যমে দিয়ে কাজ করতে পারে, অথবা আমরা চারা রোপণের সময় কিন্তু চারাতেও আমরা এটি ব্যবহার করতে পারি। এবং এরপরে আমরা কিন্তু সেচের পানি, যেটি আমরা সেচ কাজে যে পানি ব্যবহার করি, সেই সেচের পানিতেও কিন্তু আমরা জীবাণু সারটি মিশ্রিত করে সেই সেচের পানি দিলে সেভাবেও কিন্তু এটি কার্যকরী হতে পারে, তাই তো স্যার? হ্যাঁ। তো স্যার, আমরা প্রয়োগ এবং ব্যবহার বিধি সম্পর্কে জানলাম। আমাদের একটু জানার আগ্রহ আছে, বা আমাদের যে শ্রোতারা আছেন তারাও কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছেন যে এই জীবাণু সার ব্যবহার করলে আলাদা করে রাসায়নিক সার প্রয়োগের কোনো দরকার আছে কিনা, যেহেতু দুই দিকেই সারের খরচ বা উৎপাদন খরচের যে বিষয়টি, রাসায়নিক সার ব্যবহারের দরকার আছে কিনা। বা আমরা যেটা বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই যে জীবাণু সার রাসায়নিক সারের বিকল্প না, বরং এটি রাসায়নিক সারের কার্যকারিতাকে বৃদ্ধি করে, যার ফলে রাসায়নিক সার কম পরিমাণে ব্যবহার করেও আমরা কাঙ্ক্ষিত পরিমাণে ফলন পেতে পারি। তো এই বিষয়ে মানে আমাদের রাসায়নিক সার আমাদের ব্যবহার করতে হবে, বাট কম পরিমাণে আমরা ব্যবহার করে কাঙ্ক্ষিত মানের ফলন পেতে পারি যদি আমরা জীবাণু সার ব্যবহার করি। এর ফলে একদিকে যেমন ফলন আমাদের কাঙ্ক্ষিত পরিমাণে উৎপাদিত হবে, আবার পরিবেশের ও রক্ষা পাবে তার ভারসাম্যহীনতার হাত থেকে।
জি স্যার, যেভাবে বলছিলেন যে রাসায়নিক সার ব্যবহারে পরিবেশ যেভাবে হুমকির পথে যাচ্ছে, সেই রাসায়নিক সারের পরিমাণটা যদি আমরা কমিয়ে ফেলতে পারি এবং সেই জায়গায় আমরা যদি কিছুটা জীবাণু সার প্রয়োগ করতে পারি, এতে করে কিন্তু আমাদের উর্বরতা, আমাদের পরিবেশ এবং আমাদের ফলন সব দিক দিয়েই আমরা কিন্তু লাভবান হতে পারবো। স্যার, সেক্ষেত্রে কিছু বিষয় আপনি আগেও বলেছেন, তারপরেও স্যার যে বিষয়টা জানতে চাই যে ফসলের রোগ দমনে, আমরা জানি যে অনেক রোগের শিকার হয় আমাদের ফসল যে কোনো সময়, তো ফসলের রোগ দমনে জীবাণু সার কোনো ভূমিকা রাখে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের কৃষক ভাইদের জানাতে চাই যে আমরা যখন জীবাণু সার ব্যবহার করি, এই জীবাণু সারগুলো অনেকভাবে ফসলের উৎপাদন বৃদ্ধি করে এবং ফসলের বৃদ্ধিকে উৎসাহিত করে। যেমন তার মধ্যে একটি হলো, আমি ইতিমধ্যে বলেছি যে পুষ্টি উপাদানকে সহজলভ্য করে। আরেকটি হলো যে যখন আমরা জীবাণু সার ব্যবহার করি, এই জীবাণু সারগুলো গাছের শিকড়ে বা গাছের অন্যান্য অংশে যে ক্ষতিকর রোগ জীবাণু থাকে, ক্ষতিকর রোগ জীবাণুগুলোর সাথে পুষ্টি উপাদানের জন্য প্রতিযোগিতা করে, ফলে রোগ জীবাণুগুলো তাদের পুষ্টি উপাদান স্বল্পতায় ভোগে এবং তাদের বৃদ্ধি ব্যাহত হয়, তাদের সংখ্যা কমে যায়। এভাবে একদিকে রোগ জীবাণুর হাত থেকে গাছকে রক্ষা করে, অন্যদিকে আমাদের যে কীটনাশক আছে, কীটনাশক কম ব্যবহার করতে হয়, ফলে ওই দিক থেকেও আমাদের জন্য জীবাণু সার ব্যবহার কিছুটা সাশ্রয় বয়ে আনে। এছাড়া যেমন ট্রাইকোডার্মা সার আমরা যখন ব্যবহার করি, ট্রাইকোডার্মা সার ব্যবহার করলে এগুলো অপকারী রোগ জীবাণুর সাথে প্রতিযোগিতা করে এবং তাদের গ্রোথকে ব্যাহত করে, ফলে উদ্ভিদের রোগ বালাই কম হয়। ধন্যবাদ। জি স্যার, চমৎকারভাবে আসলে বলছিলেন যে আমাদের কিভাবে এটি উপকার করে থাকে। এবং আমরা যে আলোচনাটা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ময়মনসিংহ FM 92.0 মেগাহার্টজের পাশাপাশি বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, শুধুমাত্র ফেসবুক পেজে নয়, অনেক অনেক শ্রোতা বন্ধু আমাদেরকে কিন্তু ইউটিউব চ্যানেলেও আমাদের যে লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানে আমাদেরকে দেখে থাকেন। মোহাম্মদ দেলোয়ার আমাদেরকে ইউটিউব স্ট্রিমিংয়ে আমাদেরকে কমেন্ট করেছেন যে তিনি নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ইউটিউবেও যেসব শ্রোতা আমাদের সাথে যুক্ত থাকেন, যে কোনো মাধ্যমে যারা যুক্ত থাকেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদেরকে একটু জানাতে চাই এই সময়কার কৃষি কথন। এই সময়ে আপনারা যারা গম চাষ করছেন কিন্তু গম বপনের পর্যায়ে রয়েছে, যারা আমন ধান চাষাবাদ করছেন তারা কিন্তু আমন ধান পরিপক্ক হয়ে যাওয়া থেকে কাটার সময় কিন্তু প্রায় চলে এসেছে। বোরো ধান যারা চাষাবাদ করতে চান তাদের জন্য কিন্তু এখন বীজতলা তৈরির সময়, খুব দ্রুতই আপনার বীজতলা আপনি তৈরি করতে পারেন। এছাড়া যারা সবজি বা উদ্যান ফসল চাষাবাদ করে থাকেন, যেমন বেগুন, শশা, শিম, বাঁধাকপি এবং উদ্যান ফসলের ক্ষেত্রে কলা, পেয়ারা, নারিকেল থেকে এসব ফসলে যে কোনো রোগের প্রভাব কিন্তু এখন দেখা দিতে পারে। যে কোনো রোগের ক্ষেত্রে আপনি কিন্তু নিকটস্থ কোনো কৃষিবিদের কাছ থেকে সহায়তা নিয়ে আপনি সে অনুযায়ী কিন্তু ওষুধ প্রয়োগ করতে পারেন। গবাদি পশুর ক্ষেত্রে আপনার গবাদি পশুকে কৃমিনাশক না দেওয়া থাকলে কৃমিনাশক দিতে পারেন এবং পশুর বয়স এবং শারীরিক সুস্থতা অনুযায়ী টিকা দিতে পারেন। হাঁস মুরগির ক্ষেত্রে যে কোনো রোগের লক্ষণ দেখা দিলে আপনি সে অনুযায়ী দ্রুত পশু চিকিৎসকের সাথে কথা বলতে পারেন। শীতকালে মাছ চাষের ক্ষেত্রে মাছের খাবারের পরিমাণ কমিয়ে দিন, প্রয়োজনে মাছের খাবার প্রয়োগ বন্ধ রাখুন এবং পুকুর শুকিয়ে তলদেশের কালো পচা কাদা অপসারণ করুন। প্রিয় শ্রোতা, এই ছিল এই সময়কার কৃষি কথন। স্যার, আপনার কাছ থেকে আমরা জানছিলাম এবং আমরা খুবই যতই শুনছি ততই স্যার আগ্রহী হচ্ছে জীবাণু সারের ব্যাপারে, যে এটি ফলনও বাড়ায়, মাটির উর্বরতাও রক্ষা করে এবং আমাদের রোগ দমনেও ভূমিকা রাখে এবং অনেক উপকারী অনেক দিক রয়েছে। স্যার, একটু জানতে চাই এর কোনো ক্ষতিকর দিক আছে কিনা, বা জীবাণু সার প্রয়োগ করা যে ফসল সেটি আমি খেলে আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি কৃষক ভাইদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে আসলে জীবাণু সারের কোনো ক্ষতিকর দিক নেই। যখন এই জীবাণু সারটি কৃষক পর্যায়ে ব্যবহারের আগে গবেষণাগারে এবং নিয়ন্ত্রিত পরিবেশে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় যে যেই জীবাণু সারটি আমরা ব্যবহার করার জন্য অনুমোদন দিব বা তৈরি করব সেটি ফসলের কোনো ক্ষতি করে কিনা, যে কৃষকের কোনো ক্ষতি করে কিনা, পরিবেশের ক্ষতি করে কিনা, সর্বোপরি আমরা যারা খাবার খাই আমাদের কোনো ক্ষতি করে কিনা, সেটা নিশ্চিত হওয়ার পরেই শুধুমাত্র জীবাণু সারগুলো ব্যবহারের জন্য বিজ্ঞানীরা দিয়ে থাকেন কৃষক পর্যায়ে। অন্যদিকে জীবাণু সার ব্যবহারের ফলে যেহেতু আমরা রাসায়নিক সার এবং কীটনাশক কম ব্যবহার করি, ফলে জীবাণু সার ব্যবহারে করে উৎপাদিত ফসলে অধিকতর নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত।
চমৎকারভাবে বলছিলেন যে আসলে ক্ষতিকর দিক তো নেই, কারণ যে কোনো কিছু কৃষক পর্যায়ে আসার আগে কিন্তু গবেষকরা যারা নিরলসভাবে পরিশ্রম করে গবেষণা করে যাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। ন্যূনতম ক্ষতির সম্ভাবনা থাকলেও কিন্তু এটি বাজারে আসে না, কারণ এটি কৃষি বা খাদ্যশস্যের বিষয় এবং এটি প্রয়োগকৃত ফসলে পার্শ্ব প্রতিক্রিয়া তো নেই, বরং এটি অধিকতর নিরাপদ। স্যার, আমরা পুরো আলোচনা জুড়ে অনেক কথা বললাম এবং অনেক কিছু জানলাম। আমরা অনেক আগ্রহী আমাদের এই জীবাণু সার নিয়ে, কিন্তু মূল যে গুরুত্বপূর্ণ বিষয়টি একজন শ্রোতার অনুরোধে বা তার যে জানতে চাওয়া প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এটি তো আসলে ঘরে তৈরি করা সম্ভব নয়। এটি তাহলে স্যার আমরা কোথা থেকে পেতে পারি, বা একজন কৃষক কোথা থেকে ভালো মানের জীবাণু সার সংগ্রহ করতে পারে, এই বিষয়ে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। এই সমস্ত জীবাণু সার যেগুলো বাংলাদেশে যে জীবাণু সারগুলো পাওয়া যায়, আমাদের কৃষক ভাইরা অতি সহজেই এগুলো কৃষি উপকরণ বিতরণকারী বা বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারেন। যে ট্রাইকোডার্মা বিভিন্ন কোম্পানি প্রস্তুত করে থাকে ট্রাইকোডার্মা জীবাণু সার, যেগুলো গাছের রোগ প্রতিরোধে এবং ফলন বৃদ্ধিতে সহায়তা করে। এগুলো নিকটস্থ যে কোনো কৃষি উপকরণ বিতরণকারী এবং বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকেই কৃষকরা সংগ্রহ করতে পারবেন। এছাড়া আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা পরীক্ষামূলকভাবে কিছু জীবাণু সার তৈরি করেছি, যেগুলো আমরা এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে। আশা করি সেগুলো আমাদের কৃষকদের কাছে আমরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে পৌঁছে দিতে পারবো। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ। এবং কৃষক ভাই বোনেরা, আপনারা কিন্তু জানলেন কোথা থেকে আপনারা এটি সংগ্রহ করতে পারবেন। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পরিশেষে আমাদের কৃষক ভাই বোনদের জন্য আপনার যদি কিছু বলবার থাকে। ধন্যবাদ আপনাকে। আমাদের কৃষক ভাইদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আপনারা জীবাণু সার যদি ব্যবহার করেন, তাহলে আপনারা যে রাসায়নিক সার ব্যবহার করেন সেটি পূর্ণ মাত্রা ব্যবহার করার প্রয়োজনীয়তা নেই। আপনারা 10 থেকে 30% কম রাসায়নিক সার ব্যবহার করে পূর্ণমাত্রা জীবাণু সারের রাসায়নিক সার ব্যবহারের যে ফলন সেটাই আমরা পেতে পারি। এতে আমাদের যে উৎপাদিত খাদ্য সেগুলো অধিক নিরাপদ হবে, স্বাস্থ্যসম্মত হবে এবং আমাদের পরিবেশ ক্ষতিকর রাসায়নিক পদার্থের হাত থেকে রক্ষা পাবে। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক সুন্দর করে বলছিলেন। প্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করলাম ফলন বৃদ্ধি এবং মাটির উর্বরতা রক্ষায় জীবাণু সারের ভূমিকা নিয়ে, জানলাম অনেক কিছু। আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর আতিকুর রহমান, অধ্যাপক, কৃষি রসায়ন বিভাগ, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রিয় শ্রোতা, কৃষিতেই কৃষ্টি, কৃষিতেই মুক্তি, এবং কৃষক ভাই বোন যারা আছেন আপনাদের হাত ধরেই এগিয়ে যাক বাংলার কৃষি, সমৃদ্ধ হোক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। প্রিয় শ্রোতা, এই অনুরোধ জানিয়ে এবং এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কৃষি বিষয়ক আয়োজন কৃষির কথা থেকে। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ। দেখা হবে কৃষির কথার আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মা মাটি মানুষের সাথে থাকুন, দেশের কৃষিকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে।